বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তু এবং শরণার্থী এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য ভারতবর্ষের সরকার তথা স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বদ্ধপরিকর এবং তারা পরিষ্কার করে দিয়েছেন। সিএ লাগু হয়েছে, সার্টিফিকেট অনেকে পেয়ে গিয়েছেন। যে সমস্যাটা অনেক সময় আমাদের সামনে এসেছিল যে অনেকে 14 সালের অনেক আগে এসছেন কিন্তু ডকুমেন্টস তৈরি করতে পারেননি, ইনলিগালভাবে যেটা হয়, আসার পরে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে মানুষকে জীবনযাপন করতে হয়েছে। তো তাদের ক্ষেত্রে কেউ 14 সালের বা পরে 17, 18, 19, 20 সালেও এসেছে, ডকুমেন্টস বানিয়ে ফেলেছেন, এসেছে। কিন্তু তার আগে সিএ আইনে একটা পরিষ্কার জিনিস রয়েছে যে সে যেদিন এসেছে সেই দিনটা উল্লেখ করলে এবং পরবর্তী ওই ডকুমেন্টস দেখালে বর্তমান ওই এলাকার কোনো জনপ্রতিনিধি সে যদি সার্টিফিকেট দিয়ে দেয় ডিএলসি থেকে, সেটাকে কিন্তু অনুমোদন পেয়ে যাচ্ছে এবং তার ভেরিফাই কমপ্লিট হচ্ছে। আমি তো একাধিক সার্টিফিকেট দিয়েছি, তারা অলরেডি সিএ সার্টিফিকেট পেয়ে গিয়েছে, ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। আমি পশ্চিমবঙ্গে জনগণের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির 208টি এমএলএ বর্তমান সমস্ত জায়গায় সমস্ত এমএলএদের কাছে গেলে যারা এই উদ্বাস্তু শরণার্থী আছে তাদের যদি 14 পরে ডকুমেন্টস থাকে তারাও সিএ অ্যাপ্লাই করুন। জনপ্রতিনিধি নিশ্চয়ই সেই এলাকার মানুষ, সে আপনাকে চিনবে। লোকাল যারা আছে তাদের সার্টিফাই নিয়ে খোঁজ খবর নিয়ে আপনারা সার্টিফিকেট দিয়ে দিলে এই মানুষগুলো উপকৃত হবে, যেটা আমি করছি। ধন্যবাদ। মানে এটা আপনি বলতে চাইছেন যে একজন বিধায়ক যদি লিখে দেয় যে সে জানে বা চেনে 2014 সালের আগে এসছে, তাহলে সেই যে লিখিত যে জিনিসটা বিধায়ক দিলেন, যেটা আপনি লোক প্রতিনিধি বললেন, তাহলে সেটা কার্যকরী হবে? হ্যাঁ, সেটা কার্যকরী অলরেডি হচ্ছে। এবং গত পরশুদিন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক ছিলেন। আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয় সেখানে আমাদের মতুয়াদের পক্ষ থেকে বা উদ্বাস্তু মানুষের স্বার্থে জিজ্ঞেস করেছিলেন যাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে বাংলাদেশে যে ডকুমেন্টসটা প্রয়োজন সেইটা ছাড়া ও অ্যাপ্লাই করা যায়। যেহেতু অনেকে আসে বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে পালিয়েছে, সে বাংলাদেশের ডকুমেন্টস কোথা থেকে আনবে? অনেক আগে এসছে, 30-40 বছর আগে এসছে, তারা কিভাবে আনবে? এই বিষয়ে কথা চলছে। আমরা একটা আশানুরূপ ফল পাবো এবং আশা করছি সেটা খুব তাড়াতাড়ি কোনো সুফল পেতে চলেছি আমরা। মানে এটা আপনি বলতে চাইছেন যে 2014 সালের আগে যারা এসছে বাংলাদেশের ডকুমেন্টস, আসলে তো রাতের অন্ধকারে মা বোনের ইজ্জত রক্ষা করবার জন্য যারা এসছে, মাতৃভূমিকে শেষ প্রণাম করতে পারেনি, তো এই ইজ্জত রক্ষার জন্য যারা এসছে তারা বাংলাদেশের ডকুমেন্টস কী করে আনবে? তো যারা আনেনি তাদের কাছে কী বললেন কথাটা? তারা আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে আবেদন রেখেছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আবেদন রেখেছি, তিনি যেন কথা বলে এই বাংলাদেশের ডকুমেন্টসটা না থাকলেও যাতে সিএ অ্যাপ্লাই করে নাগরিকত্ব পেতে পারে তারা বিবেচনা করছেন এবং আশা করছি সেটা পজিটিভ রিপোর্ট আসবে। আর একটা প্রশ্ন, যে দেখুন এই নির্বাচনের আগে আপনার মতন যে ব্যক্তিত্ব, আপনি তো বারবার মানে আমরা বলি যে প্রভাতী সঙ্গীত, যে ঘুম ভাঙানো নমশূদ্র সম্প্রদায়ের, মতুয়া সম্প্রদায়ের ঘুম ভাঙে না যাদের, এই তৃণমূল কংগ্রেসের তথাকথিত দ্রুমুখ যারা, তাদের বুঝিয়েছে যে আপনার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো নাগরিকত্বের প্রমাণ। আপনি নিজে বারবার বলেছেন যে এগুলো নাগরিকত্বের প্রমাণ নয়, আপনারা সিএতে আবেদন করুন, করেনি, অনেকে করেনি, তাদের ক্ষেত্রে কী বার্তা দেবেন আপনি? তাদের ক্ষেত্রে বলবো, দেখুন আমরা একটা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যদি ফর্ম ফিল আপ করতে পারি তাহলে একটা দেশের নাগরিকত্ব নেব আর কাগজ দেখাবো না, এটা হতে পারে? যে তৃণমূলের মূর্খগুলো আপনাদের বিভ্রান্তির মধ্যে রেখেছিল, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনোদিনই বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু এবং শরণার্থী মতুয়াদের পক্ষে ছিল না, আজকেও নেই। তার তো দুধেল গায়েদের নিয়েই সংসার, তো তাদের কথাই বেশি ভেবেছে। আমি আপনাদের বলবো, ভারতীয় জনতা পার্টির সরকার আপনাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। তার জন্য সিএ অ্যাক্ট পাস করে আপনাদের নাগরিকত্ব দেওয়ার কাজ করছে এবং আগামীতে
যারা যারা এই আওতায় আসেন বা বাংলাদেশে জন্ম, আপনি চলে এসেছেন 30 বছর 40 বছর আগে এসেছেন, আপনাদের অনুরোধ করব সিএতে আবেদন করুন, ভারতবর্ষের নাগরিক হন, মাথা উঁচু করে বাঁচুন। আর একটা প্রশ্ন, মানে এবছর তো একটা ইতিহাস রচনা হয়েছে। ইতিহাসটা কি, যে এতদিন এই যে দিদিমণি যাদের দুধেল গাই বলতেন, এরা কিন্তু নামাজ পড়তো কোথায়? আমাদের এই পশ্চিমবাংলায় যেখানে একটা সামরিক ব্যারাক রয়েছে, রেড রোড, আর এখান থেকে অনেক মানে সিক্রেট যে বিষয়গুলো, এগুলো লিক হয়ে যাওয়ার ভয় থাকতো। তো এই সরকার আসার পর এই প্রথম একটা ইতিহাস রচনা হয়েছে, কি বলবেন আপনি? দেখুন, ভারতীয় জনতা পার্টি কোনোদিন কোনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। তৃণমূল কংগ্রেস সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে, নিজে গদিতে বসার যে প্রবণতা ছিল সেটাও মানুষ ধরে ফেলেছে, মুসলিম ভাইরাও বুঝতে শিখেছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন সকলকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করা। সেই লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি কোনো দিন বলেননি যে নামাজ পড়া যাবে না। তিনি বলেছেন আইন এবং ল অ্যান্ড অর্ডার মেনে সেটা করতে হবে। তো রেড রোডে মানুষের ব্যস্ততম শহর, ব্যস্ততম রাস্তা, সেটা ব্লক করে নয়, আপনাদের জন্য আমরা ময়দান ছেড়ে দিচ্ছি, সেই ময়দানে সবাই মিলে একসঙ্গে নামাজ পড়ুন, কেউ বারণ করবে না। পারমিশন দিচ্ছে সরকার। এর আগের আমলে তো বিরোধীদের পারমিশন দিত না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন আমি 100 বারের বেশি হাইকোর্টের থেকে পারমিশন নিয়ে আমার সভা করতে হয়েছে। তো ডিজিপি মহাশয়কে বললেন যে আপনি এটা নিশ্চিত করবেন বিরোধীরা যদি কোনো সভা করতে চায়, পুলিশের যে রুলস রেগুলেশন সেটা পারমিশন নিয়ে অবশ্যই তারা যেন সভা করতে পারে, এই বিষয়ে আমরা কোনো হস্তক্ষেপ করব না, বাধা দেব না। তো এটা ভারতীয় জনতা পার্টির কালচার। ভারতীয় জনতা পার্টি এবার ক্ষমতায় আসার পরে বাংলায় একটাও খুন হয়নি। 4টি খুন হয়েছে, সেটা তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির কর্মীদের করেছে। তাদের যে নেশা, তাদের যে পেশা, তাদের যে বিগত দিনের স্বভাব, সেটা পাল্টাতে পারেনি তারা। কোনো মানুষ ঘর ছাড়া হয়নি। ঘর ছাড়া কিছু লোক হয়েছে যারা নিজের থেকে ঘর ছেড়েছে, অপকর্ম করেছে তাই ভয়ে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা বাংলার একজন মানুষকে বলেনি তোমরা ঘর ছেড়ে চলে যাও। এবার যদি কেউ পাপ কাজ করে, তার সেই ভয়ের জন্য তারা ঘর ছেড়েছে, তার জন্য আমরা দায়ী নই, তার কর্ম দায়ী। তো আমরা সমস্ত কার্যকর্তাকে বলেছি আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি কেউ কোনো অন্যায় করে থাকে, আইনের পথে তাকে শাস্তি পেতে হবে, সেই শাস্তি আইন দেবে। থানা, পুলিশ, কোর্ট রয়েছে, তারা দেখবেন। আপনার কোনো অভিযোগ থাকলে থানায় জানাবেন, কোর্টে জানাবেন, অবশ্যই তার কারবাই হবে। ধন্যবাদ। না, আমি বলছিলাম যে রেড রোডে নামাজ, এবার সেটাখানে ব্রিগেডে নামাজ হচ্ছে। সেটাই তো বললাম, ব্রিগেড মানে ময়দান, আমি বলেছি ওটা ব্রিগেড। ব্রিগেড মানে পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্যবাহী জায়গা, সব থেকে পপুলার জায়গা, রেড রোড থেকে পপুলার। বড় কোনো সভা করতে গেলে ব্রিগেডেই আমরা করি, রেড রোডে কেন? অতএব সেই ব্রিগেডে করুন, সমস্ত মুসলিম ভাইয়েরা একসঙ্গে মিলে আরও সংখ্যায় বেশি আনন্দ করুন, নামাজ পড়ুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু রেড রোড ব্লক করে মানুষকে হয়রানির মধ্যে না ফেলাটাই সেটা তো এবার সম্ভব হয়েছে, কি বলবেন? সেটা তো দেখুন, আইনের শাসন চলছে এখন, এটা পরিষ্কার। এটা বাংলার মানুষ যে আশা নিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিলেন, সেটা বাংলার মানুষ বুঝতে পারছে যে আইন কিভাবে প্রয়োগ করলে মানুষ শান্তিতে বসবাস করতে পারে। এর আগে তো আইনের শাসন চলেনি, প্রশাসকের আইন চলছিল। এক মমতা ব্যানার্জি পুরো পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিয়েছে, পঙ্গু করে ফেলেছে, পুলিশকে মেরুদণ্ডহীন করে ফেলেছিল। সেই পুলিশকেই দিয়েই আমরা বাংলায় সোনার বাংলা এবং সুপ্রশাসন গড়ার বার্তা দিয়েছি এবং তারা করছে।